হ্যালো আমার ফ্যামিলি, আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে? আই হোপ তোমরা সকলে খুবই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারে সকলে খুবই ভালো আছি। যাদের বাড়িতে স্পেশালি বাচ্চা আছে তাদের ঘরের দিকে তাকানোই অবস্থা থাকে না। ভোরবেলা থেকে উঠে একদম সংসারের কাজ লেগেই পড়েছি। আর সত্যি কথা বলতে রবিবার দিনটা যে একটু রেস্টে পাই, তাছাড়া পুরো সপ্তাহটা আমাকে সারাদিনই গরুর মতন ছুটতে হয়। আমার সকালবেলা একটাই লক্ষণ থাকে, সকালবেলা উঠে কত তাড়াতাড়ি আমি কাজটা কমপ্লিট করতে পারবো। কারণ হচ্ছে একটাই, সিরিন যেহেতু স্কুলে চলে যায় আর তোমাদের দাদাভাই তো খুব কম বাড়িতে থাকে, তো সিরিন স্কুলে চলে গেলে আমি আর পুকুরে যেতে পারবো না। তার আগে আমার পুকুরে যা কাজই থাকে সবই করে নিতে হয়। মানে বুঝতে পারছো, বাসন থালা মাজা থেকে শুরু করে কাপড় চোপড় থেকে শুরু করে যাবতীয়, মানে আমার গোসল করা থেকে শুরু করে সব কিছু আমার 9টার মধ্যে কমপ্লিট করতে হয়। সকাল 9টার মধ্যে কমপ্লিট করা মানে একদিন যদি লেটে ঘুম থেকে উঠি যা তা অবস্থা হয়ে যায়। যেদিন দেরি হয়ে যায় সেদিন তো আর কোনো কথাই থাকে না, একদম ছোটাছুটি শুরু করে দিতে হয় আমার। আর এদিকে দেখো, যেই রোদ পড়েছে, যেই ভাবলাম একটু না অল্প অল্প করে কাচবো, আর এত কাচা কেচেছি আমি, তার মধ্যে আমার ঠান্ডা লেগে গেছে। আর এমনিতে সত্যি কথা বলতে রাত্রেবেলায়, স্পেশালি রাত্রেবেলা পানি হাটকালে ঠান্ডা লাগার অসুবিধা আছে আমার। আমাকে অনেকবার বারণ করেছে আপা, তারপরে আমার পাশের যে বেটি, তারপরে আমার মা অনেকবার বারণ করেছে তুই রাত্রেবেলা পানি হাটকাবি না, কিন্তু ওই যে অভ্যেস, ও মানুষ তো অভ্যেসের দাস, তা আমিও সেই রকমই জানো। তা আমি দেখো না কী অবস্থা, আর আমার ঘর ভাঙাচোরা, ঘরটা এমনিতেই ভাঙাচোরা, তার উপরে আবার দেখো উপরের দিকে হঠাৎ করে দেখতে পাচ্ছি এতই বৃষ্টি হয়েছে কদিন, উপরের দিকে যে পেপারগুলো মারা ছিল সেগুলো আর কিছু নেই, সবই উঠে যাচ্ছে। তাই ভাবলাম ওটা উঠে গেছে, কেমন একটা দেখাচ্ছে, ওর মধ্যে সাপ টাপ থাকলেও দেখতে পাবো না। বাবা, ওটা আমি টান না মারতে মারতে দেখলাম খুলেই গেল। তো যাই হোক, এইভাবে আর কি খুলে দিলে বঞ্চে বিষয়টা ভালো থাকবে। কারণ হচ্ছে এটাই, ওর ভিতর যদি কিছু লুকিয়ে থাকে দেখতে পাবো না। আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটাই যে আমি ওটা যখন খুলে দিলাম তার মধ্যে থেকে আমি একটা সোনার আংটি পেয়েছি। সোনার আংটিটা আমার এক বান্ধবী আমাকে দিয়েছিল যখন ঘর করেছিলাম, তখন ওটা মানে পেপার যখন মেরেছিলাম তখন হঠাৎ করে খুঁজে পাচ্ছিলাম না, কোথায় গিয়েছিল বুঝতে পারলাম না। তোমাদের দাদাভাই বলল যে সোনার আংটিটা দরমার ভিতরে আমি গুঁজে রেখে দিয়েছি। আর আমি যখন ওই দরমাটা মানে পেপারটা খুলছিলাম তখন হঠাৎ করে মনে পড়ে গেল ছোট্ট একটা সোনার আংটি আমার এক বান্ধবী আমার ছোটো মেয়েকে দিয়েছিল। তো দেখো, আমার ওই পারে পেপারটা খুলে নিয়েছি, নিয়ে দেখলাম একদিকে দেয়ালে পুরো উই পোকা লেগে গেছে। মানে কাগজ দিয়ে ঢাকা আছে, তারপরে উই পোকা লেগেছে। কি অবস্থা, ঘরটা যে বর্ষাকালটা পরে যে কি করে থাকবো, কি করে কি করব, সত্যি বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। কারণ দেয়ালে এমন কোনো জায়গা নেই যে উই পোকা লাগেনি। তো যাই হোক, আমি এপারে কিন্তু চলে এসেছি রান্না করব বলে। আর ওই যে সকালবেলা এত হুটপাটের মধ্যে কাজকামগুলো সারবো কখন, কি করে কি করব কিছুই বুঝতে পারি না। তার মাঝখানে কিন্তু আমার সবসময় মাথায় এটাই রাখতে হবে যে আমার থাইরয়েডের ওষুধটা খেতেই হবে খালি পেটে, তারপরে আমার কিছু খেয়ে নিতে হবে। তো আমি এদিকে কিন্তু হুটপাট করে চাটা বসিয়ে দিয়েছি সবার আগে। আর স্যার এসছে, আবার এদিকে সিরিনের মাস্টার এসছে, সিরিনের মাস্টারেও চাটা দিতে হবে। আর এটা কি বলো তো, যখন একা থাকি তখন কিন্তু অত হুটপাটের মধ্যে থাকে না যে চা খেতে হবে, কিন্তু সিরিনের মাস্টার আসলে তখন আমি একটু হুটপাটের মধ্যে থাকি যে স্যারকে চা দিতে হবে, তখন তার টানে টানে আমারও খাওয়া হয়ে যায়। তো আমি এদিকে কিন্তু তোমাদের দাদাভাই আমার জন্য আদা রসুন এনেছিল, বললো যে আদা রসুনটা পেস্ট করে রেখে দেবে, যে কোনো তরকারিতে দিলে ভালো লাগবে। সবসময় সব তরকারিতে আদা রসুন দিলে আবার ভালো লাগে না, তবু আর কি পেস্ট করে রেখে দিলাম। কারণ আমার তো শিলনোড়া নেই, আর মিক্সচার মেশিনটা আমি একেবারে যখন করি বেশি করে করে আমি রেখে দিই। তো কীভাবে রাখি সেটা কিন্তু একটা টিপস আমার ভিডিওর মধ্যে আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো তার মাঝখানে দেখো বিস্কুটও নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। কারণ কি বলো তো, বিস্কুট মুড়ি এগুলো বাড়িতে থাকলে টুকিটাকি যখন খেতে ইচ্ছা হবে তখন একটা দুটো করে খেয়ে পানি খাওয়া যাবে। আর আমার সব থেকে একটা খারাপ অভ্যাস আছে জানো, আমি না মিষ্টি বিস্কুট একদমই খেতে পারি না। অনেকে আছে, একদিন আমার ননদ মানে আপার সঙ্গে ঘুরতে গিয়েছিলাম সায়েন্স সিটিতে, তো আপা আমাকে বারবার বলছিল বিস্কুট খাওয়ার জন্য। আর আমি না একদম মানে বিস্কুট খেতে পারি না। আমার যখন খিদে পায়, আমি যেহেতু বাঙালি, সবাই বাঙালি, কিন্তু তারপরেও আমার যেন মনে হয় দুটো ভারী কিছু খেলে আমার পেটটা মঞ্চে ভর্তি থাকবে। আর খালি পেটে মিষ্টি বিস্কুট খেলে প্রচুর পরিমাণে গা গুলায়।
তো আমি এপারে আদা রসুনটা বেটে নিচ্ছি, আর আমার জন্য যে চা রেখে দিয়েছিলাম সেটা খেতে ভুলে গেছি। তারপরে মনে পড়লো যে ও বাবা, আমি তো চা রেখে দিয়েছি, চাটা খেতে হবে, বঞ্চে এক হাতে আদা রসুনটা পেস্ট করে নিই, তার মাঝখানে আমি ঠিক খেয়ে নেব। ছোটোবাবু বড়োবাবু কিন্তু সকালবেলা একদম উঠে গেছে, তোমরা দেখেছো অন্ধকার থাকতে থাকতে ওরা উঠে গেছে, তখন কিন্তু দিনে আলো ফোটেনি। আজকে অতিরিক্ত তাড়াতাড়ি উঠে গেছে। আর ছোটোবাবু না, ছোটোবেলা থেকে ওর ঘুমটা প্রচুর পরিমাণে হালকা, ওই একটু ঘুম ওর জন্য কম। তো দেখো আমি এপারে কিন্তু আদা রসুনটার পেস্ট করার সময় পেলাম না, বলি আগে খেয়ে নিই, হুটপাট করে চাটা খেয়ে নিলাম। আর এদিকে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর আজকের কি রান্না করব বুঝতে পারছিলাম না। তো তোমাদের দাদাভাই কিন্তু সব জোগাড় করে দিয়ে গেছে, যে বেগুন দিয়ে রান্না করতে বললো, তো বেগুন ডালের বড়া দিয়ে রান্না করব। আর ভাতটা হয়ে গেছে। আর সিরিন যেহেতু 9টার মধ্যে যাবে, এত তাড়াতাড়ি মাঝখানে মানে কি বলবো, আর ছোটো বাবুকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি, বলে একটুকুনির জন্য ঘুমিয়ে পড়লে বঞ্চে সংসারের কাজটা আরও তাড়াতাড়ি করতে পারবো। সিরিন সেই ভোরবেলায় উঠেছে, এখনও সিরিন ঘুমাতে পারিনি, আবার আজকে স্কুলে যাবে। তো আমি এপারে কিন্তু আদা রসুনটা ভালোভাবে, আমি রসুনগুলো না আগে ছাড়িয়ে রেখে দিই, ছাড়িয়ে একটু পানিতে ভিজিয়ে রেখে দিলে সেটা একটু হাত দিয়ে ঘষলে সঙ্গে সঙ্গে কিন্তু সেটা ছেড়ে যায়, আর খুব সহজ হয় জানো। তো আমার এই মিক্সচার মেশিনটা না অনেক দিন হয়ে গেছে, যেহেতু মিক্সচার মেশিনটার বয়স মিনিমাম 8-9 বছর হয়ে গেছে। সিরিনের ছোটোবেলার, মানে সিরিন যখন 3-4 মাস, তখন আমি আর আমার একটা বান্ধবী কিনেছিলাম, যে বান্ধবী আমার সোনার আংটি দিয়েছে আমার মেয়ের জন্য, ছোটো বাবুর জন্য, সেই বান্ধবী কিনেছিলাম। দুজনে যেহেতু প্রচুর পরিমাণে ক্লোজ ফ্রেন্ড ছিলাম, তো সেই উপলক্ষে যখন যেটা করতাম দুজনেই একসঙ্গেই করতাম। তবে হ্যাঁ, এখন কিন্তু সে বন্ধুত্বটা আর নেই, বন্ধুত্বটা ভেঙে গেছে। তো যে কোনো কারণে হয়তো ভেঙে গেছে, তো তাকে আমি এখনও খুব মিস করি, মানে সত্যি ছোটোবেলার, মানে একদম ছোটোবেলার বান্ধবী, তো প্রচুর পরিমাণে তাকে ভালোবাসি, তাকে প্রচুর পরিমাণে মিস করি। তো কোনো কারণে হয়তো ভেঙে গেছে, কিছু ভুল বোঝাবুঝি কারণে। তো যাই হোক, তো আমি এপারে দেখো সবজিগুলো কেটে নিচ্ছি, আর বেগুনের খোলাগুলো না সবসময় ছাড়িয়ে নিই আমি, কারণ হচ্ছে এটাই, বেগুনের খোলা অনেকে তরকারি মানে পাতে পড়লে না অনেকে খেতে চায় না, ওগুলো বেছে বেছে ফেলে দেয়, সেই জন্য করে আমি আগে থেকে ছাড়িয়ে নিয়ে তরকারি করি। তো আমি এপারে যখন ছাড়াচ্ছি, আজকে তোমাদের 2-3টে কমেন্টে উত্তর আমি দিয়ে দিই। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার ছোটো মেয়ের বয়স কত? আমার ছোটো মেয়ের বয়স 3 বছর 2 মাস, আর বড় মেয়ের বয়স 9 বছর। আরও একটা দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসা, এতটা সাপোর্ট দেওয়ার জন্য। তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ আমাকে এত ভালোবাসা, এতটা সাপোর্ট দেওয়ার জন্য। তো তোমাদের কাছে সকলের কাছে রিকোয়েস্ট করছি, ভিডিওর মধ্যে যদি আমার কথাবার্তা, যদি আমার কোনো কিছু ভুল হয়ে যায়, তোমরা একটু মাফ করে দিও, কারণ জানি না হায়াত কার কত দূর আছে, হয়তো আজকে তোমাদের সামনে ভিডিও দিতে পারছি, কাল নাও দিতে পারি। তো আল্লাহই ভালো জানে। তো সবার কাছে ভুল স্বীকার চেয়ে নেওয়াটাই ভালো। আমার এই ভিডিওর মধ্যে হয়তো এমন কোনো কথা বললাম যে তোমাদেরও খারাপ লাগলো। তো আমি এদিকে কিন্তু মানে সবজিগুলো আর কি ভালোভাবে কেটে কুটে নিয়ে নিয়েছি অলরেডি। আর তার মাঝখানে না হাজারবার পুকুরে যেতে হয় জানো। আর হাতের কাছে পানি থাকলে সবথেকে মানে ভালো হয়, কিন্তু হাতের কাছে পানি না থাকলে পুকুরটা যেহেতু অনেকটা লং, ছোটো বাবুকে বড়ো বাবুকে রেখে বারবার আমাকে ছুটতে হয়। আর তোমরা হয়তো খেয়াল করবে এই ভিডিওর মধ্যে যে আমি তক্ত বসে যে মানে তলায় যে কাপড়টা দেওয়া ছিল, সেই কাপড়টা একদিকে খুলে দিয়েছি। কেন বলো তো? যেহেতু তক্ত বসে তলায় চারিদিকে ফাটা আছে, আর বর্ষার সময় বুঝতে পারছো প্রচুর পরিমাণে সাপ ঢুকবে, সেই জন্য করে একটু ফাঁকা রেখে দিয়েছি, বলি বর্ষার পরে শীতকালে ওটা ভালোভাবে আর কি গুছিয়ে নিতে পারবো। কিন্তু এখন কিছু দিনের জন্য ওটা ফাঁকা থাকবে। আর নিচে যে কার্পেটটা বিছাতাম সেটাও আমি তুলে দিয়েছি, কারণ কি বলো তো, বড় সাপ না মানে যে কোনো জায়গায় চাপাচুপি থাকলে সেসব জায়গায় বড় সাপ থাকতে পছন্দ করে। তো সেই জন্য করে আমাদের এখানে প্রচুর পরিমাণে সাপ, আমি সেই জন্য করে আর কি আমি একদিকে পর্দাটা সরিয়ে দিয়েছি, যাতে সারাক্ষণ তক্তপোষের তলায় আর কি চোখ যায়। আর আমার প্রতি সপ্তাহে 2-3 দিন পরে পরে আর কি তক্তপোষের তলাটা পরিষ্কার করতে হয়, কারণ হচ্ছে এটাই ছোটো বাবু কিন্তু প্রচুর পরিমাণে যা হয় আর কি তক্তপোষের তলায় উপর থেকে তলায় ফেলে দেয়, আর সেগুলো তুলতে তুলতে মাথা খারাপ হয় অবস্থা। আমার ছোটো মেয়েটা নামে এত লম্বা হয়ে গেছে, নামে এইরকমই দেখতে, কিন্তু সত্যি ওর অনেকে দেখলে মানে আমি জানি না ফোনের মধ্যে কতটা ওকে বড় দেখায়,
তো সামনাসামনি যদি তোমাদের কারোর দেখতে ইচ্ছে হয় আমার বাড়িতে অবশ্যই তোমরা আসতে পারো। আর একটা ভিডিওতে সবসময়ের জন্য মানে প্রতিটা ভিডিওতে একটা করে কমেন্ট আমি সবসময় পেয়ে থাকি। কেউ বলে আপু তোমার বাড়ি কোথায়, কেউ বলে দিদিভাই তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি দক্ষিণ বারাসাত থেকেও আসা যায়, হোগলা থেকেও আসা যায়, এমনকি চরণ থেকেও আসা যায়। চরণ থেকে নেমে তোমরা ওখান থেকে অটো কিংবা মোটর ভ্যান ধরে বলবে যে চুনির মোড়ে নামবো। চুনির মোড় থেকে নেমে 10 মিনিট তাও নয়, হ্যাঁ 7-8 মিনিট মতন হাঁটতে হবে আমার বাড়িতে। তো তোমরা ওখান থেকে যখন আসবে তখন জিজ্ঞাসা করবে দুলালি কাকিদের বাড়ি কোনটা, সবাই আমার বাড়ির অ্যাড্রেস তোমাদেরকে দিয়ে দেবে। ওখানে গিয়ে বলবে, আমার বরের নাম ধরে বললেই হবে যে সুরাজ হালদার, ওদের বাড়িতে যাব। তো যে কারোর কাছে বললে যে কেউ আমার বাড়ি তোমাদেরকে দেখিয়ে দেবে, অসুবিধা কিছু নেই। হোগলা থেকে যদি আসতে চাও তোমরা হোগলা থেকে ওখানে টোটো দাঁড়ায়, টোটোর ওখান থেকে নেমে আমাদের পঞ্চায়েতের কাছে নামিয়ে দেবে। ওখান থেকে 15 থেকে 20 মিনিট হেঁটে আমার বাড়ি আসতে হবে। তো আবার যদি বারাসাত থেকে আসতে চাও, বারাসাত থেকে অনেকটা ডিফিকাল্ট ব্যাপার, যেহেতু বারাসাতে আমার বাপের বাড়ি, আমি এখান থেকে টানা গাড়ি করে যাই। আমি কিন্তু কোনোদিনও এইভাবে কাটা গাড়ি করে এখান থেকে যেতে পারি না, কারণ এটা অনেকটা লং। তো তোমাদের সব থেকে বেস্ট হবে তোমরা চরণে আসো, চরণ থেকে আমার বাড়িতে আসো, অসুবিধা কিছু নেই। আমার সঙ্গে এসে তোমরা দেখা করে যেতে পারো, আর আমার দুটো বাবুকেও তোমরা দেখে যেতে পারো। তো যাই হোক, এই পারে কিন্তু আমি কাজকামগুলো, চারিদিকে কাজকামগুলো সেরে নিলাম, নিয়ে আর কি এপারে চলে এসেছি ঘরটা গুছাতে। তক্তপোষের তলায় থেকে কি না কি বের হলো দেখলে তো। আমি কিন্তু তক্তপোষের তলাটা 1-2 দিন পরেই পরিষ্কার করি, কারণ হচ্ছে মেয়ে যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের তো জিনিসপত্র গুছিয়ে আর পার পাওয়া যাবে না, একদিক থেকে গুছায় আর একদিক থেকে গিয়ে এলোমেলো করে। একটা দিদিভাই আমার ভিডিও দেখে কমেন্ট করেছে যে দিদিভাই আমার না 3টে বাচ্চাকে নিয়ে এক হাতে কেউ ধরার কেউ নেই, আমি একা 3জনকে নিয়ে সারাদিনে পাগল হয়ে যায়। হ্যাঁ গো, সেম আমার সঙ্গেও একই জিনিস, আমার সত্যি ধরার কেউ নেই। আমি সিরিনের ছোটোবেলায় একটা কথা তোমাকে বলি, হয়তো তুমি বুঝতে পারবে বিষয়টা কি। আমি যখন ফার্স্ট এখানে আসি, এখানে যেহেতু এটা পুরো গ্রাম, তো সিরিন তখন অনেক ছোট ছিল, 2-2.5 মাসের বাচ্চা ছিল, তখন ধরার কেউ ছিল না। আর আমার ঘরটা না পুরো মাটির ঘর ছিল, এখন তো দরমার ঘর, তখন মাটির ঘর ছিল। তো আমি যখন ওকে নিয়ে বাইরে বের হতাম আমাকে বলতো, বৌমা তুমি ওই বাচ্চাকে ঘরের মধ্যে রেখে কোথাও যাবে না, এখানে কিন্তু শিয়াল মুখে করে বাচ্চা নিয়ে চলে যায়। আমি এটাই সবসময়ের জন্য ভয় পেতাম যে সত্যি যদি হয়তো মেবি এরকমের ধরনের ঘটনা ঘটেছে, নাহলে কি এমনি কি আর কেউ বলবে। তো আমি সবসময়ের জন্য বাথরুমে গেলেও ওকে কোলে করে নিয়ে যেতাম, কাপড় কাচতে গেলেও ওকে সঙ্গে করে নিয়ে যেতাম, যেহেতু সত্যি কথা বলতে সিরিনের বেলা, ছোটোবাবুর বেলায় আমার ধরার লোক নেই, কেউ করার কিছু নেই। তোমাদের দাদাভাই কি সারাক্ষণ আমাকে পাহারা দেবে, আমার বাবুদেরকে পাহারা দেবে, তাই বললে তো আর হবে না, তাকে তো কাজে বেরোতে হবে। আর আমার লাইফটা সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে প্রচুর পরিমাণে কঠিন। জানি না কবে আমি সুখের আশা দেখতে পাবো কিংবা ভালো রাস্তা আমি একটু দেখতে পাবো, জানি না, হয়তো টেনশানে এইভাবে আমার জীবনটাও শেষ হয়ে যেতে পারে। দোয়া করবে সবাই। তো আমি এপারে কিন্তু পাশের ঘরটা গুছিয়ে, আমার সিরিনের ঘরটা গুছিয়ে চলে এসেছি এপারে আমার দোকান ঘরটা গুছাতে। আর দোকান ঘরে দেখো ওই কার্পেটটা বিছানো ছিল যেন, যেহেতু সিরিন এই ঘরে দোকান ঘরেই পড়ে, পাশের ঘরে যেহেতু পাখা নেই, পাশের ঘরে পড়তে একটু অসুবিধা হয়, কারণ প্রচুর পরিমাণে গরম পড়েছে কদিন হচ্ছে। তো সেই জন্য করে দোকান ঘরে যেহেতু পাখা আছে, আর জানলা থেকে দেখো আমার ছোটো বাবুকে দেখা যাচ্ছিলো জানালা থেকে। তো আমি দোকান ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি, আর মালপত্র সেরকমই নেই, অল্প মাল আছে। তো যাই মাল আছে না কেন, সেই অল্প মালই বেচাকেনা হয় কম বেশি। দোকানে বেশি মাল থাকলে তবে তো, আর আমাদের এখানে না প্রচুর পরিমাণে বাকি নেয়। তা ভাবছি আমি বাকি আর দেব না, আর মানে যা মাল আছে সেই মাল কটাই নিয়ে আর কি ব্যবসা করব। আর এখন মাল আমি তুলব না। তো আমি এদিকে দোকান ঘরটা গুছিয়ে নিচ্ছি, যেহেতু নোংরা হয়ে গেছে অনেকগুলো। তো আমি এই দোকান ঘরটা গুছিয়ে নিয়ে ভাবছি আজকের ঘরটা মুছেছিলাম কালকেরে, কিন্তু কালকের সকালবেলা মোছা হয়ে গেছে, রাত্রেবেলা আর মোছা হয়নি। আর চারিদিকে না এত কেন্ন হচ্ছে, জানি না কেন এত কেন্ন বের হচ্ছে কোথা থেকে। তো সেই কেন্নগুলোর জন্য আমি একটু মানে হাতুড়ি মার্কার ফিনাইল ছিল, সেই ফিনাইল একটুখানি দিয়ে দিয়েছি পানির মধ্যে, যেন দিয়ে বলি ঘরদোরগুলো একটু মুছে নিই। তো আমি ঘরদোরগুলো একটু মুছে নিচ্ছি। আর ছোটোবাবু কিন্তু আজকের পুরো শান্ত নীরব মেয়ের মতন আছে, ও আজকের কিন্তু খুব একটা জ্বালাতন করছে না, কিন্তু উঠেছে ভোরবেলা, তার মাঝখানে এক ঘুম ঘুমিয়ে নিয়েছে, তোমাদেরকে ফার্স্ট বললাম। আর সিরিনকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এই 9টার মধ্যে এই কাজকামগুলো সারা চারটিখানি ব্যাপার নয় কিন্তু। আর সত্যি কথা, আমার লাইফটা কিন্তু এরকমই ছটপটে। আমার অপারেশনের পর থেকে দেখতে পাচ্ছি হাজার রকম রোগ শরীরের মধ্যে দেখা দিয়েছে।
তো এইভাবে আর কি, তবুও রোগ দেখা দিয়েছে বলে আমি একটা বাড়ির বউ হয়ে আমার রূপ নেই, তাই কী হয়েছে, গুণটুকু আছে, গুণটুকু আমি সবসময়ের জন্য প্রকাশ করতে চাই। তো আমার গুণ নিয়ে আমি বেঁচে থাকতে চাই, আমার রূপ নিয়ে কেউ কোনো দিনও ধুয়ে খাবে না। আমার রূপটা না থাকলেও হবে, কিন্তু আমার গুণটা থাকলেই যথেষ্ট, আমার সংসারটা ভালোভাবেই থাকবে। তো আজকে ভিডিওটা তোমাদের কিন্তু কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুদা হাফিজ।